আসসালামু আলাইকুম। ডাটা স্ট্রাকচার অ্যাসাইনমেন্টে পুরোটা সময় জুড়ে আমি থাকছি আপনাদের সাথে। আমি মোহাম্মদ সাকিবুল ইসলাম, আইডি B190305035। ডাটা স্ট্রাকচারের এই অ্যাসাইনমেন্টে আমার টপিকসগুলো হবে ওয়েটেড গ্রাফ, ফাইন্ডিং পাথ ম্যাট্রিক্স, ইউজিং বাবল শর্ট অ্যালগোরিদম, এক্সপ্লেইনিং নোটেশনস। আমার প্রথম কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ ওয়েটেড গ্রাফ? ওয়েটেড গ্রাফ কি? এক্সপ্লেইন পাথ ম্যাট্রিক্স অফ গিভেন ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের পাথ ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে প্রথমে দেখে আছি ওয়েটেড গ্রাফ কি। এ গ্রাফ হ্যাভিং এ ওয়েট or number associated with each edge is called a weighted graph. Some algorithms require all weights to be non-negative, integral, positive, etc. Weight of an edge can also be said cost or value of path one node to another node. অর্থাৎ গ্রাফের একটি নোড থেকে আরেকটি নোডের যে এজ আছে, এই এজগুলো যদি কোনো নাম্বার দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা ওয়েটেড গ্রাফ বলি। এবং কিছু কিছু অ্যালগোরিদমের ক্ষেত্রে এই ওয়েটেড গ্রাফগুলো বা ওয়েটগুলা, এই নাম্বারগুলো অবশ্যই হতে হবে নন নেগেটিভ ইন্টিগ্রাল, অর্থাৎ পজিটিভ পূর্ণ সংখ্যা হতে হবে। এই এজগুলাকে এই এজের যে ওয়েটগুলা সেটাকে অনেক সময় বলা যায় ভ্যালু অথবা কস্ট। সাপোজ পি থেকে আর একটি এজ আছে, পি নোড থেকে আর নোডের এই এজকে আমরা 7 দ্বারা যদি প্রকাশ করি তাহলে বলা যেতে পারে যে পি থেকে আর এ কস্ট বা এই পাথের যে ভ্যালু সেটা হচ্ছে 7। আমরা একটি এক্সাম্পল দেখি। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে। এখানে 4টা নোড, এই নোডগুলোর যে পাথ আছে এই পাথগুলোকে দেখা যাচ্ছে এখানে একটা নন নেগেটিভ ইন্টিগ্রাল সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে। এটাকেই সাধারণত ওয়েট বলা হচ্ছে। এই গ্রাফটাকে ওয়েটেড গ্রাফ বলা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ইউ থেকে আর, ইউ নোড থেকে আর নোডের ভ্যালু দেওয়া আছে বা ওয়েট দেওয়া আছে 4। তাহলে বলা যাবে 4 is weight of path u to r, u থেকে r এর কস্ট বা ওয়েট। So this is weighted graph. Next, path matrix of A. আমাদের A যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের পাথ ম্যাট্রিক্স বের করতে হবে। আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, পাথ ম্যাট্রিক্স অথবা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, এই অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা যদি অবশ্যই একটি স্কোয়ার ম্যাট্রিক্স হবে, কারণ একটি গ্রাফের ক্ষেত্রে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স অবশ্যই তার স্কোয়ার ম্যাট্রিক্স। এখানে 4টা রো 4টা কলাম আছে। এই 4টা রো 4টা কলাম দ্বারা আমরা বুঝতে পারি যে এই ম্যাট্রিক্সের যে গ্রাফটা সেটা 4 নোডের। সাপোজ পি কিউ আর এস ইজ দ্য নোড অফ দ্য গ্রাফ। আমরা গ্রাফের 4টা নোড ধরে নিতে পারি পি কিউ আর এস। তাহলে এই অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা হবে এরূপ। এখন এই অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা কি প্রকাশ করবে? এই অ্যাডজেসেন্ট বা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা প্রকাশ করবে পি টু পির বা নোড টু নোডের সিঙ্গেল পাথগুলো। সাপোজ এই অ্যাডজেসেন্ট বা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সের যে গ্রাফটা হবে সেটা হবে এরূপ। কেন হচ্ছে একটু দেখা যাক। পি থেকে পি বলা হচ্ছে এখানে 1 আছে, পি থেকে পি নোডে 1 আছে, এটা হচ্ছে এর সংখ্যা। এজ আছে কি নেই 1 0 দ্বারা বোঝানো যাচ্ছে। তার মানে পি থেকে পি 1, অর্থাৎ এখানে একটা এজ আছে বা পাথ আছে পি টু পি। আবার পি থেকে কিউতে কোনো এজ নাই, অর্থাৎ পি থেকে কিউতে নাই। এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা অ্যারো হচ্ছে বিপরীত দিকে, অর্থাৎ পি থেকে কিউতে নাই। পি থেকে আর, এটা হচ্ছে আউট ডিগ্রি বলা হচ্ছে। আমরা রো ওয়াইজ যদি যাই তাহলে আউট ডিগ্রি, আর কলাম ওয়াইজ গেলে সেটা ইন ডিগ্রি। পি থেকে আর এ দেখা যাচ্ছে এখানে 1, অর্থাৎ পি থেকে আর একটি এজ আছে, পি নোট টু আর নোট, এখানে একটা এজ আছে। আমরা এখানে দেখি আর থেকে আর এ একটা আছে এজ, তার মানে আর থেকে আর নোট থেকে আর নোটেই একটি এজ আছে।
সো এভাবে আমরা এই অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের গ্রাফটা দেখাতে পারি। তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সটা বোঝাচ্ছে সিঙ্গেল পাথ, অর্থাৎ নোড টু নোড যে ডিরেক্ট পাথ আছে সেই পাথটা এখানে প্রকাশ করা হচ্ছে। আর 1 0 দ্বারাই বোঝাচ্ছে যে এখানে পাথ থাকলে কি আছে, আর 0 দ্বারা সেখানে পাথ নাই বা এজ নাই। এজ বললে ভুল হবে, এখানে পাথ নাই। Adjacent matrix of a graph is also known as the single path matrix, which denotes node to node having a single path. যে কথাটা এখন বলা হলো যে adjacent এই ম্যাট্রিক্সটা বোঝায় যে একটি সিঙ্গেল পাথ আছে কি নাই, সিঙ্গেল পাথ দেখায় আর কি। লাইক অ্যাবভ দ্য গ্রাফ, এই গ্রাফ অনুযায়ী পি আর হ্যাজ এ সিঙ্গেল পাথ, পি থেকে আর একটা সিঙ্গেল পাথ আছে। অফ নোড পি টু আর, অর্থাৎ পি নোড থেকে আর নোডে একটা সিঙ্গেল পাথ আছে, যেটা আমরা এই অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স থেকে দেখতে পাচ্ছি। নেক্সট, আমরা তো অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স থেকে দেখলাম যে সেখানে একটি মাত্র সিঙ্গেল পাথ করে আছে কি নেই সেটা দেখাচ্ছে। এখন আমরা একটি নোড থেকে আরেকটি নোডে যাব, কিন্তু সিঙ্গেল পাথ না, আমরা সেখানে টু লেন্থ পাথ ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গেল লেন্থ পাথে যাব না, আমরা তার মাঝখানে আরেকটি পাথ ঘুরে তারপরে যাব, তাহলে সেটাকে বলা হবে টু পাথ লেন্থ। উই ক্যান ফাইন্ড টু পাথ লেন্থ বাই এ স্কোয়ার, আমরা এই টু পাথ লেন্থ বের করতে পারবো এই স্কোয়ার দ্বারা। সাপোজ পি থেকে আর এ আমরা যাব, পি থেকে আর এ যেতে আমরা একটু আগে ব্যবহার করছিলাম সিঙ্গেল পাথ, সেখানে 1 ছিল, কিন্তু এখন পি থেকে আর এ যাব, কিন্তু দুইটি পাথ ঘুরে। সাপোজ পি থেকে এস এ যাব, এস থেকে আর এ যাব, তাহলে এখানে কয়টা এস হলো? দুইটা, পি এস একটা, এস থেকে আর একটা, এই দুইটা এস ঘুরে কিন্তু আমরা যাচ্ছি একই পজিশনে, তার মানে টু পাথ লেন্থ হয়ে গেল। তারপর এখানে আছে সেম অ্যাজ উই ক্যান ফাইন্ড 3 4 ডট আপ টু এন পাথ, আমরা 3 পাথ লেন্থ বা 4 পাথ লেন্থ বা আপ টু এন পাথ লেন্থ বের করতে পারি বাই এ স্কোয়ার এ কিউ এ 4 আপ টু এ পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন, এই দ্বারা। অর্থাৎ এন পাথ লেন্থ যদি বের করতে চাই তাহলে এ টু দি পাওয়ার এন দিলে আমরা এন পাথ লেন্থ ব্যবহার করতে পারবো। and n is the number of node, n কি হবে? নোড সংখ্যা। তার মানে আমাদের নোড যদি হয় 3টা তাহলে আমরা বের করতে পারবো এর কিউ পর্যন্ত, নোড যদি হয় 4টা এ টু দি পাওয়ার 4 পর্যন্ত বের করতে পারবো। সিমিলারলি আমরা এখানে ওই গিভেন এ ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স বা সিঙ্গেল পাথ লেন্থের ম্যাট্রিক্সটা এরূপ বের করব, কারণ আমাদের নোড আছে 4টা, আমরা 4 পর্যন্ত বের করব, 4 পাথ লেন্থ পর্যন্তই বের করব। তাহলে এ থেকে এ স্কোয়ার কিভাবে বের করলাম? এর সাথে এ যদি গুণ করি, মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এ স্কোয়ার পেয়ে যাব ম্যাট্রিক্স মাল্টিপ্লাই আকারে। তাহলে এখানে বোঝাচ্ছে কি পি থেকে আর লেন্থে যাওয়ার আর নোডে যাওয়ার দুইটি ওয়ে আছে টু পাথ লেন্থ ব্যবহার করে। সিমিলারলি এ কিউ বের করতে গেলে আমাদের এর সাথে এই এ স্কোয়ার ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করলেই বের হয়ে যাবে। সেম এ টু দি পাওয়ার 4 যেটা বলে আসা হয়েছে, যেখানে 4 পাথ লেন্থের পথগুলো দেখানো হচ্ছে, পাথ ওয়ে গুলো দেখানো নাম্বারিং করা হচ্ছে যে এখানে কতটা ওয়েতে ওই 4 পাথ লেন্থ ব্যবহার করে যাওয়া যায়। এখন আমরা 4টা নোডের পাথ লেন্থ বের করে ফেলছি, লেন্থ বলা হচ্ছে এখানে 4 পাথ লেন্থের ওয়ে গুলো বের করছি। সো উই হ্যাভ 4 লেন্থ অফ পাথ, we know total number of path from one node to another can be defined as, এখন টোটাল নাম্বার অফ পাথ, আমরা একটি নোড থেকে আরেকটি নোডে যাব, কিন্তু কতটা পাথ আছে, কতটা ওয়ে ব্যবহার করে আমরা ওই নোডে যেতে পারি, সেটাই হচ্ছে টোটাল। এখন বি আর দ্বারা বোঝানো হচ্ছে আর সংখ্যক নোডের টোটাল পাথ হবে এ প্লাস এ স্কোয়ার প্লাস এ কিউ প্লাস আপ টু এ টু দি পাওয়ার আর, এইগুলোর যোগফলই হবে, এই ম্যাট্রিক্স গুলোর যোগফলই হবে টোটাল ওয়ে ওই নোড সংখ্যার গ্রাফের। সো ফর দ্য গিভেন ম্যাট্রিক্স ইজ বিফোর, তার মানে 4 নোডের এই যে গ্রাফটার এর টোটাল ওয়ে, নোড টু নোড টোটাল ওয়ে বা টোটাল পাথ যদি বের করি, এখানে দেখা যাচ্ছে যে আমরা পি থেকে পি, অর্থাৎ পি নোড থেকে পি নোডেই
যেতে পারবো টোটাল 8টা ওয়েতে। 8টা ওয়ে বা 8 রকম পাথ ইউজ করে। সেটা হতে পারে এক পাথ লেন্থ বা সিঙ্গেল পাথ লেন্থ, হতে পারে 2 পাথ লেন্থ, হতে পারে 3 পাথ লেন্থ, হতে পারে 4 পাথ লেন্থ। অর্থাৎ টোটাল যে কোনো ভাবে আমরা 8 ওয়েতে যেতে পারি নোড টু নোড। এখন আমাদের দেখা দরকার পাথ ম্যাট্রিক্সটা কি। আমরা তো টোটাল পাথ বের করে ফেলছি, যে টোটাল ওয়ে অফ পাথ বের করে ফেলছি নোড থেকে নোডে যাওয়া। কিন্তু পাথ ম্যাট্রিক্সটা বোঝায় রিচেবিলিটি, অর্থাৎ একটি নোড থেকে আরেকটি নোডে যাওয়ার পসিবিলিটি আছে বা যেতে পারবে কি পারবে না, এইটা প্রকাশ করে পাথ ম্যাট্রিক্স। Now we know that the path matrix or reachability matrix is the matrix of a graph where pij equal 1, যেখানে pij 1 হবে if there is a path from one node to another node or where is non-zero in br। এখানে একটি নোড থেকে আরেকটি নোডে যদি কোনো না কোনো ভাবে পাথ থাকে তাহলে সেখানে আমরা pij তে 1 বসাবো। কিন্তু একটি নোড থেকে আরেকটি নোডে যদি কোনো ওয়ে না থাকে তাহলে 0। আবার একইভাবে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে বিআর দ্বারা। বিআর যখন আমরা টোটাল ওয়েগুলো বের করে ফেলছি তখন সেই বিআর এ যদি নন জিরো থাকে সেই পজিশনে আমরা পাথ ম্যাট্রিক্সে 1 বসাতে পারি, যদি 0 থাকে তাহলে 0। সিমিলারলি এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, pij ইকুয়াল 0 হবে হোয়ার দে আর নট ইভেন এ পাথ ওয়ান নট টু অ্যানাদার অর 0 অফ বিফোর। তাহলে পাথ ম্যাট্রিক্স কি হবে, বিফোর প্রথমে দেখে নিলাম, পাথ ম্যাট্রিক্সটা হবে এইটা। কারণ এখানে কিন্তু আমাদের কোনোটাই 0 নাই। আমরা ইজি ভাবে বুঝতে পারি যে বি4 এ যদি কোনোটা 0 না হয় তাহলে এখানে সবগুলাই 1, বি4 এ যেখানে 0 হবে সেখানেই 0। আবার এটাও বলতে পারি from the path matrix we can see that every node is reachable to every node। তার মানে প্রত্যেকটা নোডে যেতে পারে। তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর, টপিক শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার নেক্সট কোয়েশ্চেন ডাটা স্ট্রাকচার অ্যাসাইনমেন্টের নেক্সট কোয়েশ্চেন হলো a ইকুয়াল 45 32 61 22 10 25, অর্থাৎ 6 এলিমেন্টের ইন্টিজার সংখ্যার একটি অ্যারে a। শর্ট দিস অ্যারে, এই অ্যারেটা যেহেতু আনশর্টিং আকারে আছে এটাকে শর্ট করতে হবে। শর্ট দিস অ্যারে উইথ বাবল শর্ট অ্যালগরিদম। বাবল শর্ট অ্যালগরিদমের মাধ্যমে এটা শর্ট করতে হবে এন্ড এক্সপ্লেইন ইট, এবং ব্যাখ্যা করতে হবে। তো বাবল শর্ট অ্যালগরিদমের দ্বারা শর্ট করতে আমাদের প্রথমে জানা দরকার বাবল শর্ট অ্যালগরিদমটা কি। বাবল শর্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট শর্টিং প্রসেস অফ অ্যারে। অ্যারে শর্টিং এর ক্ষেত্রে আমরা যে কয়েক ধরনের প্রসেস বা অ্যালগরিদম ফলো করি তার ভিতরে একটি বেস্ট হচ্ছে বাবল শর্ট। প্রথমে অ্যালগরিদমটা দেখি। ডাটা ইজ অ্যান অ্যারে, তার মানে ডাটা হচ্ছে অ্যারে অফ n এলিমেন্টস। কতগুলো এলিমেন্টসের, n এলিমেন্টস, n সংখ্যক এলিমেন্টসের অ্যারে একটা আছে, সেটা ডাটা। দিস অ্যালগরিদম শর্টস দ্য এলিমেন্টস ইন ডাটা। তার মানে ডাটা নামে যে অ্যারেটা ছিল n এলিমেন্টের সেটাকে শর্ট করে আবার সেই ডাটা অ্যারেতেই রাখা হবে। প্রথম স্টেপ, রিপিট স্টেপস 2 and 3 for k equal 1 to n-1। তার মানে স্টেপ 2 and 3 রিপিট হবে যখন k সমান সমান 1 হবে অথবা n-1 পর্যন্ত হবে। স্টেপ 2, সেট পয়েন্টার ইকুয়াল 1। পয়েন্টারের আমরা একটা সেট করে দেব ভ্যালু, যেটাকে বলা হচ্ছে লুপ কন্ট্রোল ভ্যারিয়েবল। ইনিশিয়ালাইজেস পাস পয়েন্টার। স্টেপ 3 তে দেওয়া আছে রিপিট হোয়াইল পয়েন্টার লেস দেন অর ইকুয়াল n-k, অর্থাৎ n-k সংখ্যক যতক্ষণ পয়েন্টার তার সমান অথবা তার থেকে ছোট হবে, n-k এর ছোট হবে, ততক্ষণ এই লুপটা রিপিট হবে। এটা একটা লুপ রিপিট হচ্ছে। যখনই পয়েন্টার n-k অথবা n-k থেকে ছোট হচ্ছে তখনই চেক করবে এই লুপগুলা। ইফ ডাটা পয়েন্টার, অর্থাৎ পয়েন্টার পজিশনের যে ডাটা অ্যারের যে এলিমেন্টটা সেটা যদি গ্রেটার দেন ডাটা পয়েন্টার প্লাস 1 পরের এলিমেন্টটা থেকে বড় হয়
তাহলে ইন্টারচেঞ্জ ডাটা পয়েন্টার এন্ড ডাটা পয়েন্টার প্লাস 1, তাহলে তাদের পজিশন কি হবে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ডাটা যদি পয়েন্টারের এই ডাটা যদি বড় হয়ে যায় তাহলে এইটা চলে যাবে পয়েন্টার প্লাস 1 ডাটার পরে। এবার এন্ড অফ স্ট্রাকচার, ইফ স্ট্রাকচারটা শেষ হয়ে যাবে, এইটা চেক করার পরে এই স্ট্রাকচার ইফ স্ট্রাকচার শেষ। আবার এই একই লুপের ভিতরে 3 নাম্বার লুপের ভিতরে পয়েন্টার সমান পয়েন্টার প্লাস 1, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে। পয়েন্টার যেই একটা ভ্যালু ছিল সেটা এই লুপের ভিতরে ইনক্রিমেন্ট হয়ে যাবে 1, অর্থাৎ 1 বেড়ে যাচ্ছে। ইনার লুপ শেষ, তারপরে স্টেপ 1 শেষ হয়ে যাবে, আউটার লুপ স্টেপ 1 এর যে লুপগুলো ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে এক্সিট। ব্যাস, এইটাই হচ্ছে বাবল শর্ট অ্যালগরিদম। এখানে শুধুমাত্র দুইটা করে চেক করবে, দুইটা করে এলিমেন্ট দুইটা পজিশনের জন্য চেক করবে। যদি পজিশনের ইফ প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট থেকে বড় হয়ে যায় তাহলে তারা ইন্টারচেঞ্জ করবে, আর যদি না বড় হয় তাহলে ইন্টারচেঞ্জ করবে না। আর পয়েন্টার অর্থাৎ সেই পজিশনটা ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে, তারপরে ওই লুপ আবার চলবে, এরকম চলতে থাকবে। এবার এই বাবল শর্ট অ্যালগরিদম ব্যবহার করে আমরা আমাদের অ্যারে শর্টিং করব। এখানে আমাদের অ্যারে দেওয়া আছে 6 এলিমেন্টের জন্য। As follow the algorithm here A is an array, আগে ছিল ডাটা, বাবল শর্ট অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী এখানে A হচ্ছে is an array of n equals 6 এলিমেন্টস। দেখো এখানে n এলিমেন্টস এর ছিল 6 এলিমেন্টস এর ডাটা। We repeat steps of sorting, আমরা এই শর্টিং স্টেপটা রিপিট করব। k equal 1 to n minus 1 ছিল, অর্থাৎ 1 থেকে 5 টাইমস, যেহেতু 6 এলিমেন্টস 5 টাইমস। Where we compare and alter if, আমরা কম্পেয়ার করব অথবা চেঞ্জ করব, কম্পেয়ার করব এবং চেঞ্জ করব পজিশন যখন এ পয়েন্টার পজিশনের ভ্যালু পয়েন্টার প্লাস 1 পজিশনের ভ্যালু থেকে বড় হয় তাহলে দেন উই অল্টার দেম, ইফ নট দেন উই ডোন্ট অল্টার দেম। তাহলে আমরা যদি প্রসেস স্টার্ট করি, প্রথমেই কে ইকুয়াল 1, তার জন্য পয়েন্টার যেহেতু 1, কে 1 এর ভিতরে পয়েন্টার আমরা 1 করছিলাম অ্যাসাইন। কম্পেয়ার করব a1, অর্থাৎ a1 এখানে 45, a2 32, এই দুটাকে কম্পেয়ার করব। দেখব যে 45 গ্রেটার দ্যান 32 হয় কিনা, যদি হয় তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব। এখানে দেখা যাচ্ছে 45 গ্রেটার দ্যান 32 অবশ্যই, তাহলে ইন্টারচেঞ্জ 45 এন্ড 32 অ্যাজ ফলোজ। এই দুটো আমরা ইন্টারচেঞ্জ করে দিলাম। 32 তাহলে চলে আসলো 45 এর পজিশনে, আর 45 চলে গেল 32 এর পজিশন। সিমিলারলি আমাদের প্রথম পয়েন্টারের প্রথম লুপের কাজ শেষ। দ্বিতীয় ক্ষেত্রে এবার আমাদের পয়েন্টার কি হয়ে যাচ্ছিল, ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে। এবার আমরা এই যে চেঞ্জ হয়েছে এইখান থেকে 45 আর 61, অর্থাৎ a2 পজিশন আর a3 পজিশনটা চেক করব। 45 লেস দ্যান 61, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 45 61 থেকে ছোট, তার মানে কি আমাদের লুপের যে কন্ডিশন ছিল যে যদি বড় হয় তাহলেই ইন্টারচেঞ্জ করব, না হলে করব না। যেহেতু এখানে সেই কন্ডিশন মেইনটেইন করছে না, 45 লেস দ্যান 61, দ্য লিস্ট ইজ নট অল্টার্ড। যেহেতু লিস্ট অল্টার্ড হয়নি, এখন আমাদের পজিশন কিন্তু এই 45 থেকে অর্থাৎ a2 থেকে a3 তে চলে গেছে, আর a3 এর সাথে কম্পেয়ার হবে a3 প্লাস 1 অর্থাৎ a4 এর। কম্পেয়ার a3 অ্যান্ড a4 সিন্স, এবার আমরা এই দুইটা পজিশন চেক করব। সিন্স যেহেতু 61 গ্রেটার দ্যান 22, আমাদের ইফ কন্ডিশন ট্রু, অর্থাৎ 61 22 থেকে বড়, তাহলে আমরা কি করব, ইন্টারচেঞ্জ করব। বাবল শর্ট অ্যালগরিদমের অনুযায়ী 61 এন্ড 22 ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এখানে ইন্টারচেঞ্জটা করা হয়েছে, 22 চলে আসছে 61 এর জায়গায়, আর 61 চলে আসছে 22 এর জায়গায়, ইন্টারচেঞ্জ হয়ে গেল। নেক্সট এবার আমরা কম্পেয়ার করব a4 এন্ড a5 কে। এখানে 61 আর 10 এর কম্পেয়ার হবে, যেহেতু 61 বড় 10 থেকে, তাই আমরা এই দুইটাকে আবার ইন্টারচেঞ্জ করে দেব।
61 এর জায়গায় 10 চলে আসলো আর 10 এর জায়গায় 61। সিমিলারলি আমরা A5 আর A6 কে এবার কম্পেয়ার করব, যেহেতু পজিশন পয়েন্টার ভেরিয়েবল বা লুপ কন্ট্রোল ভেরিয়েবল ইনক্রিমেন্ট হয়ে গেছে, তার মানে 61 আর 25 দেখা যাচ্ছে 61 25 থেকে বড়, অর্থাৎ ইফ কন্ডিশন মেইনটেইন করছে, তাই এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে আবার 61। আমাদের প্রথমে k ইকুয়াল 1 এর জন্য এই লুপটা শেষ এবং আমরা দেখতে পাচ্ছি পয়েন্টার শেষ অবধি পৌঁছে গেছি। at the end of first pass, প্রথম পাসে আমরা প্রথম যে পাস k equal 1 এর জন্য the largest number 61 has moved to the last position, এখানে 61 পজিশন যেখানেই থাকুক না কেন সেটা প্রথম পাসে প্রথম সবথেকে বড় যে এলিমেন্টটা ছিল বা ভ্যালু ইন্টিজার নাম্বারটা ছিল সেটা শেষে মুভ করেছে। অর্থাৎ আমরা যেহেতু ছোট থেকে বড় সাজাচ্ছি, তার মানে সব থেকে শেষে যে মুভ করতেছে এবং সেখানে সে থাকবে পজিশন। However, the rest of the numbers are not sorted, অন্যান্য নাম্বার কিন্তু শর্ট হয়নি, আমাদের শুধুমাত্র 61 মানে একটি মাত্র সব থেকে বড় যে ভ্যালুটা ছিল সেটা শর্টেড হয়েছে। Even though some of them have changed their position, তারা পজিশন চেঞ্জ করছে কিন্তু শর্টেড হয়নি, জাস্ট 61টা শেষ করছে। আমরা প্রথম পাস শেষ করলাম। পাস 2 ফর দ্য রিমাইন্ডার, এই রিমাইন্ডার অনুযায়ী অফ দ্য পাসেস k equal 1 শেষ, k equal 2 তে যাবে, তার মানে we show only the interchanges, এবার আমরা শুধুমাত্র ইন্টারচেঞ্জ গুলো দেখব। পাস 2 তে আমরা প্রথমে কি দেখছি যে 32 22 আর 45 ইন্টারচেঞ্জ করতেছে, তারা কিন্তু ইন্টারচেঞ্জ করতেছে কারণ কি 45 22 থেকে বড় ছিল তাই তারা ইন্টারচেঞ্জ করছে, আর যদি এইটা না হয় তাহলে ইন্টারচেঞ্জ করবে না। তারপরে কি হয়ে যাবে যে 45 10 এর সাথে দেখবে, 45 যেহেতু 10 থেকে এটাও রুল মানে কন্ডিশন ট্রু, তার মানে এখানেও ইন্টারচেঞ্জ করবে। আবার দেখতে পাচ্ছি যে 45 25 এর সাথে এবার কম্পেয়ার করবে, যেহেতু 45 গ্রেটার দেন 25, তার মানে এটাও ট্রু, এটাও পজিশন চেঞ্জ করতেছে। 61 পর্যন্ত কিন্তু আমাদের যাওয়া লাগতেছে না, কারণ 61 তো অলরেডি তার পজিশন সেট করে রাখছে। At the end of pass 2 তে আমরা যে কি পাচ্ছি, the second largest number has moved its way down to the next to last position, তার মানে যে নেক্সট যে বড় বা নেক্সটের যে বড় যে ভ্যারিয়েবলটা ছিল ভ্যালুটা ছিল সরি ভ্যালু নেক্সট যে বড় ভ্যালুটা ছিল ইন্টিজার ভ্যালু, সেটা তার পজিশনে সেট হয়ে যাচ্ছে, 61 এর আগে সেট হয়ে গেছে। এবার আমরা সিমিলার এই সেম ওয়েতে আমরা পাস 3 অ্যাপ্লাই করব। পাস 3 তে আমরা কি দেখব যে প্রথমে 32 যেহেতু ছিল 32 22 কম্পেয়ার করবে, পজিশন চেঞ্জ। তারপরে আবার 32 10 এর সাথে কম্পেয়ার করছে, যেহেতু কন্ডিশন ট্রু হয়েছে 32 গ্রেটার দেন 10, তাই 10 32। সেম ওয়ে 32 25 এর সাথে কম্পেয়ার করবে, 25 তার জায়গা চেঞ্জ করবে 25 32। তাহলে আমরা পাস 3 কমপ্লিট করলে কি পাচ্ছি যে 25 32 তার নির্দিষ্ট পজিশন পেয়ে গেল। সেম অ্যাজ এভরি পাস, প্রত্যেক পাস একই রুলস আমরা অ্যাপ্লাই করব। দ্য থার্ড লার্জেস্ট ভ্যালু টেক ইটস পজিশন। পাস 4 এ দেখা যাচ্ছে যে আমাদের শুধুমাত্র সামনে যেই দুইটা ভ্যালু ছিল 22 আর 10, সেই দুইটা ইন্টারচেঞ্জ করে 10 22 হয়ে গেছে, কারণ কি আমরা এখানে শুধুমাত্র ইন্টারচেঞ্জ দেখছি। আর বাদ বাকিগুলো তো যেহেতু যে এতক্ষণ পাস কন্ট্রোল করে এসে আমরা তাদের পজিশন ঠিক হয়ে গেছে, সেগুলো আর চেক করা দরকার হচ্ছে না। পাস 4 অ্যাকচুয়ালি হ্যাজ টু কম্প্যারিজন, পাস 4 এ আমরা কয়টা কম্প্যারিজন পাচ্ছি, দুইটা কম্প্যারিজন, শুধুমাত্র a1 উইথ a2, a1 কে a2 এর সাথে কম্পেয়ার করব, a2 এন্ড a3, এবার a2 এর সাথে a3 কম্পেয়ার করব, কারণ কি a4 পর্যন্ত যাওয়ার দরকার নেই, পাস 4 এ চলে আসছি। দ্য সেকেন্ড কম্প্যারিজন ডাজ নট ইনভলভ এন ইন্টারচেঞ্জ। পাস 5 ফাইনালি আমরা যখন a1 ইজ কম্পেয়ার্ড উইথ a2, শুধুমাত্র প্রথম দুইটাই কম্পেয়ার হবে। এন্ড 10 লেস দ্যান 22 নট ইন্টারচেঞ্জ, তার মানে চেঞ্জ হবে না। সিন্স দ্য লাস্ট হ্যাজ 6 এলিমেন্টস, তাহলে শেষেরটা কত এলিমেন্টস, 6 এলিমেন্টস। ইট ইজ শর্টেড আফটার দ্য 5 পাস, তার মানে পঞ্চম পাসের পরেই এটা শর্টেড হয়ে যাচ্ছে, তার মানে কি অ্যালগরিদম বাবল শর্টের যে অ্যালগরিদম এটা পুরোপুরি ফলো করছে এবং শর্টেড হচ্ছে। আমরা
ফাইনাল ভ্যালু পেয়ে গেছি। সো দ্য শর্টেড অ্যারে অফ এ বাই বাবল শর্ট অ্যালগরিদম ইজ, এইটা আমরা কিন্তু বাবল শর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে এটা পেয়ে গেছি। আমার থার্ড কোয়েশ্চেন ছিল বা থার্ড টপিক যেটা এক্সপ্লেইন নোটেশনস উইথ এক্সাম্পল। ডাটা স্ট্রাকচারে নোটেশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সেখানে আমরা টাইম কমপ্লেক্সিটি পাই কোনো অ্যালগরিদমের। তো সলিউশন থেকে আসি আসলে নোটেশন কি। Notation is a series or system of written symbols used to represent numbers, amounts, or elements in something such as mathematics. Mathematics অবশ্যই এটা ম্যাথমেটিক্স থেকে আসছে। এটা সাধারণত নাম্বার রিপ্রেজেন্ট করে, অ্যামাউন্টস রিপ্রেজেন্ট করে, এলিমেন্টস রিপ্রেজেন্ট করে। Also the notations are used for representing the simple form of a function. একটা ফাংশন যদি থাকে তার সিম্পল ফর্মও রিপ্রেজেন্ট করে অথবা সেই ফাংশনের ক্লাসটা দেখায়। It is the expression that are used to represent the time complexity of an algorithm. Notation data structure অনেক ইম্পর্টেন্ট, কারণ it is the expression, এটা হচ্ছে expression that are used to represent the time complexity algorithm. অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি রিপ্রেজেন্ট করে, তাই নোটেশন। When you find the time complexity of any algorithm, যে কোনো অ্যালগরিদমের যদি টাইম কমপ্লেক্সিটি আমরা ফাইন্ড করি, তাহলে the time complexity is none of one of this. সেই টাইম কমপ্লেক্সিটি কেমন হতে পারে? নিচের এইগুলার মধ্যে যে কোনো একটা হতে পারে। হতে পারে সেটা 1, হতে পারে সেটা log 1 থেকে বড়, log n থেকে ছোট, হতে পারে সেটা root n, হতে পারে n, এরকম এগুলার মধ্যেই হতে পারে। টাইম কমপ্লেক্সিটি এগুলাই হবে। এখন টাইম এই নোটেশন গুলা যদি দেখে আসি, there are 3 types of notation. কয় টাইপসের? 3 টাইপসের নোটেশন আছে that are performed on a particular algorithm. পার্টিকুলার অ্যালগরিদমের জন্য তিনটা নোটেশন যদি দেখি, বিগ ও নোটেশন, প্রথমটা বিগ ও নোটেশন, সেটা সাধারণত আপার বাউন্ড যে ফাংশন থাকে সেই ফাংশন আপার বাউন্ড চেক করে। 2 নম্বরে আছে ওমেগা নোটেশন, সেটা লোয়ার বাউন্ডের জন্য, লোয়ার বাউন্ডের অ্যালগরিদম পার্টিকুলারের জন্য। থিটা নোটেশন এভারেজ বাউন্ড অফ ফাংশন। তার মানে বিগ ও নোটেশন আমাদের আপার ফাংশন কমপ্লেক্স টাইম কমপ্লেক্সিটির আপার বাউন্ড অথবা ফাংশনের আপার বাউন্ড গুলো চেক করবে, ওমেগা নোটেশন গুলো হচ্ছে লোয়ার বাউন্ড চেক করবে, আর থিটা নোটেশন হচ্ছে শুধুমাত্র এভারেজ বাউন্ড চেক করবে, সেটা আপারও না লোয়ারও না, জাস্ট এভারেজ। প্রথমটা দেখে আসি, বিগ ও নোটেশন। দ্য ফাংশন এফ অফ এন ইকুয়াল বিগ ও জি অফ এন if and only if there exists at least one positive constant c and n0 and not, such that f of n less than or equal c into g of n for all n greater than or equal n not. অর্থাৎ f of n একটি ফাংশনকে বিগ ও জি অফ n অর্থাৎ বিগ ও n বিগ ও ফাংশন বা বিগ ও নোটেশন ওই ফাংশনের বলা যাবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি সেখানে অ্যাটলিস্ট ওয়ান একটি মাত্র পজিটিভ কনস্ট্যান্ট থাকে সি থাকে, অ্যান্ড এন নট যদি সি অ্যান্ড এন নট যদি থাকে, such that যার কারণে f of n less than or equal c into g of n হয় for all n greater than or equal n not, তাহলে তাকে আমরা বিগ ও নোটেশন বলবো। এক্সাম্পল যদি দেখি, f of n মনে করে যে n এর একটা ফাংশন 3n plus 2, we need to find upper bound, কারণ কি বিগ ও নোটেশন আমাদের কি ফাইন্ড করে আপার বাউন্ডের জন্য অফ দিস ফাংশন, আপার বাউন্ড অফ দিস ফাংশনের। তাহলে প্রথমে আমরা এই ওয়েতে লিখতে পারি যে সাজ দ্যাট, যে কন্ডিশনটা ট্রু করতে হবে, f of n লেস দ্যান অর ইকুয়াল, কারণ কি এই অংশটুকু অবশ্যই বড় হতে হবে আপার বাউন্ডের জন্য। 10 into n, আমরা এখানে 10 দিচ্ছি, এটা থেকে কিন্তু এটা অবশ্যই ছোট, আমরা 10 দিচ্ছি, এটা কিসের জন্য? সি এর জন্য। দেখা যাক এই 10টা আমাদের কি নির্দেশ করে? কনস্ট্যান্ট, এই সিটা নির্দেশ করে। আর জি অফ এন, এই যে বিগ ও জি অফ এন বলা হবে, কারণ কি এন এর ফাংশন এন 1 অথবা 1 থেকে বড়, এন নট এখানে 1 ধরা হচ্ছে, 1 অথবা 1 থেকে বড়। এখানে আমরা 10 এর জায়গায় 7ও দিতে পারতাম, তাহলে দেখা যেত আমাদের 1 যদি বসাই তাহলে এখানে 3 + 2 5, কিন্তু এখানে 7 থাকলে
এখানে 7n হতো 7 হতো, বা এখানে 10n আছে, এখানে 1 বসালে আমরা 10 পাবো, এখানে পাবো 5। অর্থাৎ এটা অবশ্যই আপার বাউন্ড, আর এটা এই কন্ডিশন ট্রু করে, তাই আমরা লিখতে পারি from this we can write f of n equal big O n, where g of n equal n, g of n সমান সমান n, অর্থাৎ f of n ফাংশনটা big O নোটেশন। We need to make sure that all we write should greater than or equal function। আমরা big O নোটেশন যে কোনোটা নিতে পারি, সেটা ওই ফাংশন থেকে বড় হতে হবে, এটাই। It's mean if f of n, যদি f of n is a function of n হয়, then it can be, যদি f of n n এর ফাংশন হয় তাহলে এটা হতে পারে n থেকে বড়, কারণ কি আপার বাউন্ড হবে এইগুলাই, n থেকে বড় যা আছে সেগুলো হচ্ছে আপার বাউন্ড। n log n হতে পারে big O নোটেশনের ক্ষেত্রে, n স্কয়ার দিতে পারি, n কিউ দিতে পারি n ফাংশনের জন্য, দিস ফাংশন। এবার আমরা আসি তৃতীয় নোটেশন, যেটা সেকেন্ড টাইপস, big omega notation. The function f of n equal big omega g of n if and only if there exists positive constant c and n naught such that f of n greater than or equal c into g of n or for all n greater than or equal n naught। এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমরা বিগ ওমেগা নোটেশন কিন্তু লোয়ার বাউন্ডের জন্য করছিলাম, অর্থাৎ যে ফাংশনটা থাকবে তার থেকে ছোট অথবা তার সমান হতে হবে। তার থেকে ছোট বলতে আসলে লোয়ার বাউন্ড বোঝাচ্ছে। আমরা বিগ ও নোটেশনে দেখছিলাম সে ফাংশনটা থেকে বড় অথবা ফাংশনের সমান, কারণ কি সেখানে আপার বাউন্ড ছিল। সিমিলারলি বিগ ওমেগা নোটেশন যেহেতু লোয়ার বাউন্ডের জন্য, তাই এখানে সেম বাট লোয়ার হবে, লেস দেন অর ইকুয়াল হবে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, f of n সমান সমান সেম এক্সাম্পল 3n plus 2, যদি n এর একটা ফাংশন থাকে তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। দেখা যাক, এই কন্ডিশন মেইনটেইন করলেই হচ্ছে, তাছাড়া কিছু না। এখানে আমরা 1 দিয়েছি, এখানে আমরা অন্য কিছু দিতে পারতাম, কিন্তু সেটা হতে হবে এই ফাংশন থেকে ছোট। এখানে 3n plus 2 আছে, 3n plus 2 গ্রেটার দেন অর ইকুয়াল, কারণ যেটা আমরা বের করব সেটা অবশ্যই ছোট হবে, ছোট অথবা ছোট সেম হতে হবে। এখানে এই ফাংশনটা হচ্ছে n এর ফাংশন, তাহলে আমরা প্রথমে g of n n দিলাম, এখানে 1 into n দিয়েছি। দেখা যাক এখানে যদি আমরা n এর মান 1 অথবা 1 থেকে বড় দেই, 1 এর মান যদি 1 দেই তাহলে n এর মান যদি 1 দেই তাহলে 3n plus 2 এর মান দাঁড়াবে 5, অর্থাৎ এখানে n এর মান যদি 1 দেই তাহলে এইটার মান দাঁড়াবে 1, 1 অবশ্যই 5 থেকে ছোট। তার মানে কি এইটা আমরা লোয়ার বাউন্ড, আমরা এখানে 2 দিতে পারতাম। দেখা যাক n যদি 1 অথবা 1 থেকে বড় দেই তাহলে এখানে হবে 5, এখানে 2 দিলে হয়তো 2, সেটাও ছোট। আমরা ছোট সংখ্যক দিব, বাট বড় দিতে পারবো না। লোয়ার বাউন্ড বলতে আমাদের এই ফাংশন থেকে ছোট হতে হবে এমন একটা ফাংশন ব্যবহার করতে হবে। এখানে c কনস্ট্যান্ট যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে 1, আর g of n n, তাহলে আমরা এটাও লিখতে পারি is true, we can write function f of n equal big omega n। We can also write 3n plus 2 greater than or equal 1 into log n। আমরা এটাও লিখতে পারতাম, এটা log n ফাংশনে 1 এর মান যদি n এর মান যদি বসাই তাহলে এটা অবশ্যই এটা 3n plus 2 অথবা তার থেকে ছোট হবে। তাহলে আমরা এইভাবেও লিখতে পারতাম f of n equal big O log n, যেখানে g of n সমান সমান log n। We need to make sure that all we write should less than or equal to the function। এখানে should less than or equal বলা হচ্ছে কারণ কি এটা লোয়ার বাউন্ড, আর লোয়ার বাউন্ড হুইচ আর লোয়ার বাউন্ড, ইট ক্যান বি লোয়ার বাউন্ড, এই লোয়ার বাউন্ডে হতে হবে। আমরা n এর ফাংশন চিন্তা করছিলাম, n এর ফাংশন চিন্তা করলে অবশ্যই বিগ ওমেগার ফাংশনগুলো এইটা হতে পারে, লোয়ার বাউন্ডে হতে পারে। n থেকে এই দিকে গেলে তো আমাদের হচ্ছে আপার বাউন্ড হয়ে যাচ্ছিল, তাই n অথবা n থেকে ছোট হবে, বাট উই অলওয়েজ ইউজ দ্য নিয়ারেস্ট ভ্যালু।
আমরা এন এর ফাংশনের এন থেকে ছোট যে কোনো একটাই নিতে পারতাম, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব এই ফাংশনের কাছাকাছি কোনো ভ্যালু নিতে, সেটাই আমাদের বেশি সুইটেবল হবে। লাস্ট থার্ড নাম্বার ছিল থিটা নোটেশন, যেটা আমরা দেখছিলাম এভারেজ বাউন্ড চেক করবে, এভারেজ বাউন্ড, নট আপার নট লোয়ার। The function f of n equals theta of g of n if and only if there exists positive constant, সেখানে কি থাকবে পজিটিভ কনস্ট্যান্ট c1 c2 and n naught। আমরা থিটা আর বিগ ও নোটেশনে দেখছিলাম শুধুমাত্র c থাকতে, কিন্তু এখানে c1 c2 কারণ কি এটা হচ্ছে এভারেজ, অর্থাৎ দুই পাশে তার উপরে আপার বাউন্ড থাকবে, লোয়ার বাউন্ডও থাকতে পারে, তার মাঝামাঝিটাই নিতে হবে আমাদের। তো এখানে যে রুলসটা মেইনটেইন করতে হবে c1 ইনটু g of n লেস দ্যান অর ইকুয়াল, এটা সাধারণত লোয়ার বাউন্ড প্রকাশ করে, যেটা লেস দ্যান অর ইকুয়াল এই f of n, এটা হচ্ছে f of n ফাংশন, যেটা লেস দ্যান অর ইকুয়াল c2 ইনটু g of n ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল n নট। এই রুলসটা যদি মেইনটেইন করে তাহলেই আমরা বলতে পারবো f of n সমান থিটা অফ g of n। সাপোজ 3n+2, 3n+2 যদি হয় তাহলে 3n+2 আমরা বসাই নেব, প্রথমেই চেক করব এর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড গুলা কার জন্য এইটা থিটা নোটেশন হবে। যদি আমরা দুই পাশে n বসাই তাহলে n এর জন্য আমাদের c1 অবশ্যই দরকার, g of n বসাইছি n হিসেবে, এই c1 আমরা 1 বসাই, তাহলে আমরা যদি 1 বসাই তাহলে 3n+2 এর মান, যদি n এর মান 1 বসাই তাহলে এখানে হবে 5, আর 1 অবশ্যই 5 থেকে ছোট। আবার n এর মান যদি 1 বসাই আর এখানে 5 আছে, তাহলে 5 অবশ্যই 5 অথবা 5 থেকে বড়। তাই আমাদের এখানে এই রুলসটা মেইনটেইন করে। এখানে c1 হচ্ছে 1 g of n n ফাংশন, c2 5 g of n n ফাংশন। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে এই g of n টা অবশ্যই দুই পাশেই সেম থাকতে হবে, যার কারণে এই রুলসটা ট্রু হবে, এই কন্ডিশনটা মেইনটেইন করবে, তাহলেই আমরা f of n কে theta of n বলতে পারবো। So we can write f of n equals theta n. Note, theta notation is an average notation where we can only use n. থিটা নোটেশনটা হচ্ছে যেহেতু এভারেজ নোটেশন, সেখানে শুধুমাত্র n এর জন্যই আমরা কন্ডিশন মেইনটেইন করতে পারবো এখানে। আশা করি আমার এই লেকচার বা প্রেজেন্টেশনটা আপনারা সবাই বুঝতে পারছেন। At last, thanks to all. আসসালামু আলাইকুম।